মানুষ। আমার রক্ত যদি গ্রুপ চেক করেন, আমার রক্তের গ্রুপ হচ্ছে মাইনর এই আমি নেগেটিভ। তারেক রহমান খুব দুর্দান্ত একটা বক্তব্য দিয়েছে ইলিয়াস, সেখানে তিনি বলেছেন যে আমাদের প্রধান প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়েছে, এটা মনে করে তারপরও এই নির্বাচন, যে নির্বাচনটি আগামীতে হবে, এটা হবে ইতিহাসের সবচেয়ে কঠিনতম নির্বাচন। তারেক রহমান বলেছেন আমাদের কিছু কিছু নেতাকর্মী মনে করছেন যে আমরা ক্ষমতায় চলে গেছি, আমরা ক্ষমতায় যাইনি, যাব কিনা সেটাও জানি না। এবং তিনি কর্মীদের বলছেন যে আমরা তখনই ক্ষমতায় যাব যখন জনগণ আমাদের সমর্থন দেবে। এখন জনগণ আমাদের সমর্থন দেবে কিনা এটা কি আমরা জানি? তারেক রহমান বলছেন বাংলাদেশে শেষ নির্বাচন হয়েছে কবে? 1/11 আগে বিএনপি যেবার জিতছে, এরপরে এখন তো নির্বাচন হয়নি। তার মানে এই লম্বা সময়, প্রায় 20 বছরের মতো সময় মানুষ ভোট দিতে পারেন। তার মানে মানুষের ভোটাধিকার কোথায় চলে গেছে, মানুষের কনসেপ্ট কোথায় চলে গেছে। যুব সমাজ বা যে নতুন ভোটার, কয়েক লক্ষ, 6 থেকে 8 কোটি ভোটার, এই নতুন ভোটারদের চিন্তা কি, এটা কিন্তু বিএনপির অনেকেই জানে না। এটা কে বলছেন? তারেক রহমান বলছেন আজকের বক্তব্যে। এবং তিনি বলছেন আমাকে অনেকেই বলেন, খেয়াল করবেন, আমাকে অনেকেই বলেন অমুক দল নারীদের মধ্যে কাজ করে, অমুক দল হুজুরদের মধ্যে কাজ করে, অমুক দল শিক্ষার্থীদের মধ্যে কাজ করে, আমরা কেন পারছি না। তারেক রহমান মেবি এটাকে হয়তো বা জামাতকে ইঙ্গিত করে বলছেন। তারেক রহমান খুব চমৎকার উত্তর দিয়ে বললেন আপনারা অমুক কি করে তমুক কি করে সেটা না বলে আপনারা নিজেরা কেন কাজ করেন না। তারেক রহমান আরো বললেন যে আমাদেরকে জনগণ কখন গ্রহণ করবে, কখন ভোট দিবে, যখন আমরা জনগণের ভাষায় কথা বলবো, জনগণের পক্ষে থাকবো। আমাদের নেতা কর্মীরা জনগণ কি চায় এটা বুঝতে হবে, তাদের মতো করে চলতে হবে, জনগণের ভাষা অনুযায়ী আমাদের দলের নেতা কর্মীদের তাদের সাথে মিশতে হবে। মানে আজকে তারেক রহমান যে কথাগুলো বললেন ইলিয়াস, আমার কাছে মনে হচ্ছে বিগত সময় তার কাছে আমাদের মতো অনেকেই আমরা যে তথ্যগুলো তার কাছে পাঠিয়েছি, এগুলো তথ্য সে তার কাছে পৌঁছে গেছে এবং তিনি সেগুলো বুঝতে পারছেন যে আগামী নির্বাচনে বিএনপি একটা বড় রকম চাপে পড়তে পারেন। কিরকম? যে মানুষ বলছে যে বিএনপি ক্ষমতায় চলে আসবে, তারেক রহমান বলছে যে বিএনপি ক্ষমতায় আসবে কিনা সেটাও এখনো কেউ জানে না, তার নিজের বক্তব্য আজকে। এবং সবকিছু মিলে তারেক রহমান বুঝিয়ে দিয়েছেন তার দলের নেতা কর্মীরা সঠিক পথে হাঁটছে না, এবং সঠিক পথে হাঁটলেই তবে বিএনপি নির্বাচনে জিততে পারবে। এবং তিনি আশঙ্কাও করছেন যারা নতুন ভোটার, গত 20 বছর বা 18 বছর বাংলাদেশে ভোট হচ্ছে না, তার মানে কেউ জানে না মানুষের পারসেপশন কোথায় যাবে, ভোট কোথায় যাবে, ম্যান্ডেট কোথায় যাবে। তার মানে যারা বিএনপি নেতা কর্মীরা লুটপাট করছেন, চাঁদাবাজি করছেন, দখল করছেন, তাদেরকে ক্লিয়ার মেসেজ কিন্তু তারেক রহমান দিয়ে দিয়েছে। এখন তারেক রহমানকে আরেকটা বিষয় বুঝতে হবে যে মির্জা ফখরুলদের মতো যারা ভারতের সুরে কথা বলছেন, এটা বিএনপির বিশাল ভোটকে কেটে নিয়ে যাবে। বাংলাদেশে আপনি যে কথাটা বললেন, একটা বড় গ্রুপ আছে যারা বিএনপিকে পছন্দই করে কেবল ভারত বিরোধী দল হিসেবে, এরা সুইং করবে, অন্য দলে সুইং করবে। আপনি কি এই ব্যাপারে কোনো মন্তব্য করবেন নাকি আমি নেক্সট প্রশ্নে যাব? এইটা তো মানে না করার কিছু নাই। আমি আবারও বলছি যে অনেক মানুষ মনে করেন, ধরেন জামাতের মানুষ মনে করে আমি বিএনপি করি, আমি বিএনপির মানুষ মনে করে আমি জামাত করি। ভাই আমি জামাত বিএনপি দুইটাই করি, কারণ আমি আওয়ামী বিরোধী মানুষ। আমার রক্ত যদি গ্রুপ চেক করেন, আমার রক্তের গ্রুপ হচ্ছে মাইনর এই আমি নেগেটিভ। তো আপনারা বুঝতে হবে যে এই বিএনপির যে মানুষগুলো করে, বিএনপি তো ধর্মভিত্তিক কোনো দল না, তাই না? বিএনপি কি দল? বিএনপি হচ্ছে মানে জাতীয়তাবাদী চেতনা, এইটাই শুধু তাদের ভেতরে আলাদা। সো জাতীয়তাবাদী চেতনার ভেতরে তো আসলে মানে আমাদের ইসলাম যতটুকু আছে, ইসলামের ভেতরে যদি আপনি যান, আমাদের দেশের মানুষ ধরেন সবাই সারা জীবন ঘুষ টুস খায়, তারপরে শেষ বয়সে পেনশনটা যখন পায়, পেনশন পাওয়ার পরে হজ করে আসে, মনে করে সবকিছু মাপ হয়ে গেল। তো এর বাইরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সারাদিন আমার এইখানেও দেখি, বুঝছেন, যে হালাল মাংস, এটা তো বাংলাদেশের মানুষ হয়তো আপনারা অতটা টের পান না। বাংলাদেশে তো যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে মাংস কেনেন, সবকিছু কেনেন, খাবার খান, যেখানে ইচ্ছা সেখানে। আমাদের এখানে সবচেয়ে বেশি যেটা করা লাগে সেটা হচ্ছে যে দোকানে গিয়ে জিজ্ঞেস করতে হয় ইজ ইট হালাল ফুড, তখন ওরা বলে যে হ্যাঁ হালাল।
তারপরে বারবার এনশিওর করতে হয়। যেমন আমি স্যান্ডউইচ খাইতে যাই, এখানে স্যান্ডউইচ খাইতে গেলে ওরে বারবার আমার ওয়ার্ন করতে হয় যে ডোন্ট কাট মাই ব্রেড উইথ দ্য নাইফ ইউ ইউজ ফর পর্ক। এখন যদি নাকি আপনি পর্কের ব্যাপারে এত সাবধান হন, আপনি হারাম খাবারের ব্যাপারে এত সাবধান হন, হারাম ইনকামটার ব্যাপারে এত সাবধানতা আছে কিনা? এটা নাই। আমাদের মানে রক্তের ভেতরেই দুর্নীতি, কেমনে সহজ রাস্তায় চিটারি বাটপারি করে করা যাবে, এটা হলো আমাদের মূল টার্গেট। তো দেশ গেল না না গেল, এখানে এরকম লোকজনকে চিনি, ওই আপনার ইসকনের টাকা পয়সা নিয়ে বাড়ি গাড়িও কিনেছে, এরকম লোকজনও চিনি। তো দেশ কি হইলো না হইলো এটা যায়ও না আসো না। তো এটা মাথায় রেখেন যে যারা ইসকন নিয়ে এখনো পজিটিভ কথাবার্তা ইনায়া বিনায়া ইসকনের পক্ষে কথা বলতে চান, তারা সবকিছু একসাথে চাইলে হবে না। যে আপনি চাবেন জনপ্রিয়তাও চাবেন, আবার ফের ইসকনের ইসকনের টাকাও খাবেন, সব তো একসাথে পাওয়া যায় না। ইসকনের টাকা খাইলে সবচাইতে বেশি অঙ্কেরটা আমি খাইতে পারতাম, আমার এখন কাজ করে খাইতে হইতো না। আমি আমেরিকাতে অন্তত 4-5টা বাড়ির মালিক থাকতাম এবং খুব ভালো ভালো জায়গায় বাড়ির মালিক থাকতাম। অতএব সবকিছু একসাথে পাওয়া যায় না। অনেক মানুষজন, কালকে এক সাংবাদিকের দেখলাম, নাম বলি, হ্যাঁ, মাসুদ কামাল সাহেব। তো মাসুদ কামাল হইলো এই 71 টিভির এই কি বলে টকশো বিষয়ক সাংবাদিক। ওনারে 71 টিভিতে যেদিন কিনা ওনারে মানে ইতে রাখতো, বুঝছেন, ওই যে আমাদের ছোটবেলায় খেলা করতাম যখন জোড়ায় জোড়ায় মিলতো না, একজন বেশি থাকতো, আপনার এলাকায় কি বলতো জানি না, ওইটারে বলতাম পেট কাটা, দুধ ভাত পেট কাটা। তো এই মাসুদ কামাল হলো দুধ ভাত সাংবাদিক, ওরে সবসময় 71 টিভি রাখতো, এই ফারজানা আর মিথিলা এরা রেখে দিত। যেদিন গেস্ট নাই, একজন কম পড়ছে, ওই দিন মাসুদ ভাই একজন কম আছে চলে আসেন, মাসুদ বাথরুমে থাকুক যেখানে দৌড়ে এসে বসা যাইত, ও দৌড়ে এসে টকশো শুরু করে দিত। এগুলো মাসুদ হইল গিয়া আপনার এই 71 টিভির দুধ ভাত সাংবাদিক। এই দুধ ভাত সাংবাদিক কালকে আমারে নিয়ে করে, আমি সাংবাদিকতা করি না, তার বক্তব্যটা শুনলাম অল্প একটু। এখন ভাই এগুলি আপনারা সব পাঠান, কি করব? সবাই পাঠায় যে ইলিয়াস দেন এই যে আপনি এটা কি করছে, এটা কি করছে। আরে ভাই আমারে পাঠানোর দরকার নাই তো। আমার নিয়ে 18 কোটি মানুষ, এনে 1800 মানুষ থাকবেন আমার বিরুদ্ধে। আর যারা বলে আমার বিরুদ্ধে যে বলবে, আমি একটা পোস্ট করলে, আমি একটা ভিডিও তৈরি করলে আমার বিরুদ্ধে যে বলবে, তারা তো সেই ব্যক্তি যারা ইসকনের পক্ষে কথা বলেছে, তারা সেই ব্যক্তি যারা প্রথম আলোর পক্ষে কথা বলেছে। সো আমি তো যদি তারা যদি আমার করে সুনাম করে, যেদিন মনে করেন মাসুদ কামাল যেদিন আমার পক্ষে কথা বলবে, মুন্নি শাহ যেদিন আমার পক্ষে কথা বলবে, শাহেদ আলম যেদিন আমার পক্ষে কথা বলবে, আমার ভিডিওর পক্ষে কথা, ওই দিন বুঝতে হবে, তাসলিম খলিল যেদিন আমার পক্ষে কথা, ওই দিন বুঝতে হবে যে আমার ক্যারিয়ার শেষ, আমি ধ্বংস হয়ে গিয়েছি ভাই। আমার নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা একটা দেখা দিয়েছে, আমার পাসপোর্ট কিছু না কিছু একটা পাল্টাইতে হবে, কারণ আমি যেই জিনিস ওই জিনিস আর নাই, এটা বুঝতে হবে। অতএব অনেক মানুষ অনেক কথা বলবে। মাসুদ কামাল বলছে যে আমি তার সাথে এক টক শোতে 2019-20 সালে বলেছিলাম আমি সাংবাদিকতা করি না এখন। আরে ভাই আমি সাংবাদিকতা করি না, এটা শোনার পরে এই পর্যন্ত তার বহুবার শুনেছে, এই টক শোতে গিয়ে সে আমারে তুললে এই কথাটা বলে, ও বলেছে ও সাংবাদিকতা করে না। মাসুদ কামাল, তোমাকে সাংবাদিকতা শিখানো হবে, তুমি সাংবাদিকতা শিখতে এসো আমার কাছে। তুমি নাইমুল ইসলাম খানের পক্ষে কথা বলা, শেখ হাসিনার দালালি করে আমার সাংবাদিকতা শিখাইতে আসো না। এই আমেরিকার, এই বাংলাদেশের বাইরে যারা গত 15 বছর, বিশেষ করে লাস্ট 5 ইয়ার যারা কিনা সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছে, তারা যারা জীবনে কোনোদিন সাংবাদিকতা করে নাই, ওরা তোর চাইতে ভালো সাংবাদিক। তোরা বাংলাদেশে বসে থাইকা আওয়ামী লীগের এই ময়লা আর এই নাকের পোড়া এগুলো খায়া তারপরে তোরা বাংলাদেশে সাংবাদিকতা করছিস, এটার নাম সাংবাদিকতা রে? এটাকে সাংবাদিকতা বলে? এই দেশ দখল করে ফেলে, তোদের কোনো নাই। এখন কি বের হচ্ছে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আওয়ামী লীগ পাচার করেছে। তো এতদিন কোথায় ছিল? মাসুদ কামাল প্রসঙ্গে আমার যেটা মনে হয়, তিনি ব্যক্তিটা আওয়ামী লীগ, কিন্তু পোশাকটা পরেন বিএনপি বা নিরপেক্ষ, একটা শার্ট পরেন ওইটা, কিন্তু ভেতর পুরোটাই তার। এই যে 21শে আগস্ট গ্রেনেড মামলায় যেটা রায় আসতে দেখছেন, তাকে নিয়ে সে বিতর্ক তৈরির চেষ্টা করছে। আচ্ছা, একটা মানুষকে প্রশ্ন করেছে কেউ যে এতটা বছর, এতটা যুগ ধরে বাবর যে বিনা অপরাধে জেলে ছিলেন, এখন প্রমাণ হলো যে তিনি অপরাধে জড়িত নন, তাহলে তার জীবনের মূল্যবান সময়গুলো কে তাকে ফেরত দেবে এবং তার জীবনের এটা ক্ষতিপূরণ কে দেবে? এটা নিয়ে কেউ কথা বলছে না।
এটার জন্য তো এরা দায়ী, এটার জন্য তো এরা দায়ী। এই যে আজকে এই প্রথম আলোর ব্যারিস্টার দায়ী, কতগুলো রিপোর্ট করছে বাবুলকে অপরাধী সাজিয়ে, এখন তাদের বিরুদ্ধে কি মামলা করা উচিত না? কে করবে? বিএনপি মামলা করবে? এবং এটা না 10টা 21শে আগস্ট, আমি কালকে একটা ভিডিও দেখছিলাম, আমি তো প্রথম আলো নিয়ে তো আমি কাজ করছি, আমার তো দ্বিতীয় পর্ব আসবে, এবং আসিফ নজরুলকে নিয়েও তো দ্বিতীয় পর্ব আসবে। সো আমি তো ওগুলিতে এই জিনিসগুলো অনেকগুলো জিনিস পেলাম কালকে হাতে। তো এই প্রথম আলোর মতিউর যে বক্তব্য দিয়েছে 21শে আগস্ট নিয়ে, একদম আগের সরকার ভারতের বিরুদ্ধেও কথা বলতে চেয়েছিল, হ্যাঁ, মানে ভারতকে বাঁচানোর জন্য তার আকুতি কত। তো এটাই বলছিলাম যে মাসুদ কামালদের মতো সাংবাদিকরা আমাদেরকে সাংবাদিকতা শিখায়। আমরা সাংবাদিকতা যতদিন বাংলাদেশে ছিলাম না, 14 সালের ভোটের ওই কথা মনে রাখা দরকার। আমি বাংলাদেশে এমন কোন কারোর করি নাই, মানে ট্যাক্স দিয়া তারপরে চলি নাই, যখন যেটা মনে হয়েছে। এই আমি যার সাথে লাইভ করছি এই ব্যক্তি আমার যুগ্ম সম্পাদক ছিল, ওনারা জিজ্ঞেস করেন যে আমার নিউজে আর্মি পর্যন্ত অফিস ঘেরাও করেছে। সো আমি এত এত করে তেল দিয়া তারপরে কারোর সাথে চলি, কখনই চলি না, আল্লাহ যেন জীবনের শেষ দিন পর্যন্ত না চলায়। তো মাসুদ কামালের কাছ থেকে যদি নাকি আমার শিখতে হয়, তাইলে আমারে গলায় দড়ি দিয়ে মারা যেতে হবে, এছাড়া কোনো কিছু নাই। মানে মাসুদ কামালদের কাছে জীবনে কোনদিন এই সাংবাদিকতার দন্তস্ব শিখতে যাওয়া যাবে না, কারণ এরা সাংবাদিকতা শিখায় হচ্ছে ইসলামের কথা শুনলে ছ্যাদ করে ওঠে। এদের সাংবাদিকতা হচ্ছে ভারতকে বাঁচানো, প্রথম আলোকে বাঁচানো, ইসকনকে বাঁচানো। এরা এই যে গত যে ইসকন যে এত বড় একটা ঘটনা ঘটাইলো, সেখানে দেখেন কয়েকটা টেলিভিশন পত্রিকা তারা নিউজ করছে কি ইসকনের গ্যাঞ্জাম, ইসকনের সাথে শিবিরের গ্যাঞ্জাম, মানে ইসকন যে সরাসরি তারা জবাই করে মারলে নিউজই নাই কোথাও, পুলিশের সাথে ইসকনের গ্যাঞ্জামে একজন মারা গেছে। এগুলো বাংলাদেশের মানে একদম প্রথম সারির গণমাধ্যম এগুলো। এখন মাসুম কামালের যদি নাকি 71 টাকা ডাক দেওয়া হয় যে ভাই বিকাশ করে 2000 টাকা পাঠাই দিচ্ছি, ও তো যখন বাসায় থাকে তখন তো বিকাশ করে পাঠায়, তো বিকাশের সাংবাদিকদের বলে ভাই 2000 টাকা পাঠাই দিচ্ছি, একটু আসেন, তাড়াতাড়ি আসেন, এটা নিয়ে একটু কথা বলতে হবে। 71 জানে যে এই মাসুদ কামাল কিভাবে কথা বলবে, এই কারণে ওরা হচ্ছে এই দুধভাত সাংবাদিক হিসেবে এদেরকে পোষে। তো যাই হোক, এখন আপনি যেই প্রশ্ন করেছিলেন ওই প্রশ্নের মধ্যে ফেরত যাই যে বিএনপির, আমি মনে করি যে যারা এখন পর্যন্ত এই বাংলাদেশে মনে করেন যে আপনি আওয়ামী লীগ এবং ভারতের পক্ষে কথা বলবেন এবং বিএনপির লোকজন আপনার দলে থাকবে, আপনার হয়ে কথা বলবে, আপনার পক্ষে বিপদে পাশে থাকবে, এটা আমি মনে করি না কোনোদিনও সম্ভব। ইন্ডিয়ার সমস্যাটা হচ্ছে ধরেন তারা সারা বছর আপনার করে দেন, মাঝখানে বাংলাদেশ তাদের গরুর মাংস নেয়নি, বাংলাদেশকে অনুরোধ করেছে যে গরুর মাংস যেন নেওয়া হয়, আবার এরা ওই গরু ঠ্যাঙ্গের মধ্যে ধরে বসে থাকে যে এটা তাদের তারা এটা করতে দিবে না। আরে বাপ, তুই সারা পৃথিবীর ভিতরে 3য় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ হচ্ছে ভারত, এখন তুমি বলো যে আমি গরু রপ্তানি করতে দিব না, গরু আমার মা। তো একটা বলতে হবে, হয় টোটালি বন্ধ করতে হবে, অথবা এই মুসলমানদের উপরে যে নির্যাতন এইটা বন্ধ করতে হবে। তো তারা দুইটাই একসাথে চালায় যাচ্ছে, যখন যেটা যেভাবে সুবিধা হয় তারা সেইভাবে চালায়, এই হচ্ছে অবস্থা। এখন আমাদের দেশের যে কথাটা আপনি বলছিলেন যে মানুষের কি কি মানুষ ভাই প্রস্তুত আছে, ভারত যদি নাকি যুদ্ধ করতে চায় তাহলে গাজোয়ায় হিন্দ শুরু হইলে বাংলাদেশের মানুষ সেই যুদ্ধে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে। এই দেশের মানুষ কতটুকু সাহসী, এই গত কয়েকদিন আগেও ধরেন আমিও আমার মনে হইতো যে এটা তো একটা ভীরু জাতি, এই জাতি এত কিছু সহ্য করে, এই জাতির ভেতরে যে মানে ভেতরে এত ক্ষোভ, এত যন্ত্রণা যে তারা যে পুষে রেখেছিল, এটা আমরা কল্পনা করতে পারিনি। তো সেটা তারা দেখিয়েছে, এবং ভারতের ভয়টা আমার ধারণা ওই জায়গাটাতে যে জাতি গুলি করার পরে একটারে গুলি করে পাশেরটা সরে না, এই জাতিরে দিয়া তো আসলে এই জাতির তো দমন করা সম্ভব না।